নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কথা মাঝে মধ্যেই বলেন যে আপ ক্রোনোলজি সমঝিয়ে। আমি তাই বাংলাদেশের বন্ধুদের এবং আমাদের এখানে যারা আমার প্রতিবেদন দেখেন তাদেরকে বলছি, আপনারা ক্রোনোলজিটাকে একটু বুঝুন। দেখুন, আইএসআই এর ডিজি কয়েকদিন আগে বাংলাদেশ সফর করলেন। শোনা যায় তিনি রংপুর গিয়েছিলেন, লালমনিরহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপ দেখেছেন। সেখানে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে আধুনিক যুদ্ধ বিমান এনে সেখানে রাখবে, এবং রংপুর আমাদের চিকেন নেকের খুব কাছে। এবং আনসার আল্লাহ বাংলার নেতা, একসময় ধানমন্ডির অদূরে একটা মসজিদের ইমাম ছিল, জসিমউদ্দিন রহমানি, আন্তর্জাতিক সন্ত্রাসী, তার সঙ্গেও আইএসআই এর ডিজি নাকি বৈঠক করেছিলেন। আচ্ছা, আইএসআই এর ডিজি বাংলাদেশ ছাড়ার কয়েকদিনের মধ্যেই এই তাণ্ডবটা হলো নাকি? ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে চুরে ধূলিসাৎ করে দেওয়া হলো। শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, শেখ হাসিনার বাড়ি সুধা সদন, সেটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, তার বাড়িও ধূলিসাৎ হয়েছে, এবং অন্যান্য অনেক আওয়ামী লীগের নেতাদের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর হয়েছে। আর একজন অভিনেত্রী, তার নামটা আমি আপনাদের বলছি, তার নাম হচ্ছে সোহানা সাবা, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ কি? এরা জয় বাংলা স্লোগান বাতিলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যে তাণ্ডব চালাচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। শাওনের অপরাধ কি ছিল? তিনি রাজাকারের বাচ্চা ইউনুসের প্রেস সচিব ২১-এর বইমেলায় হাসিনা বিনে নোংরা ফেলছিলেন, সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ওই প্রেস সচিবই ওরা ফেসবুকে আপলোড করেছিলেন। তারপর শাওন এটাকে নিম্নরুচির পরিচয় বলে অভিহিত করেছিলেন। আমার মনে হয় প্রেস সচিব ক্ষমতার দম্ভে পাগল হয়ে গিয়ে এই প্রতিহিংসামূলক কাজকর্মগুলো করছেন। এগুলো বাংলাদেশের এখন স্বাভাবিক ঘটনা, এগুলো চলতেই থাকবে। কিন্তু আইএসআই এর ডিজির বাংলাদেশ সফর, তার আগে পাক সেনাদের একটা দল ইসলামাবাদ রাওয়ালপিন্ডিতে গিয়ে পাক বাহিনীর সাথে কথা বলেছেন। সেনাপ্রধান পাকিস্তানের আসিম মুনিরের সঙ্গে দেখা করেছিলেন। তারপরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে, এবং ৩২ নম্বর ধানমন্ডি ধূলিসাৎ করার পর ছাদে উঠে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছে, আইসিসের পতাকা ওড়ানো হয়েছে, হিজবুত তাহরিরের পতাকা ওড়ানো হয়েছে। হিজবুত তাহরির অধিকাংশ দেশে নিষিদ্ধ। বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি, উনি হচ্ছে ক্যারিয়ার ব্যুরোক্র্যাট। আর ওই জঙ্গির বাচ্চা মাহফুজ, ও হচ্ছে হিজবুত তাহরিরের সদস্য। তাহলে শুধু ইউনুস পাকিস্তানের পাক এরকম চাচ্ছে দেখছেন, লক লক করছে ওর জিপটা। কিভাবে পাকিস্তানের সেনাদের, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তেল দেয়া যায় যাতে বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান করা যায়। দেখুন, ইউনুসের খেলা কিন্তু এবার শেষ হওয়ার মুখে। অত্যন্ত বাড়াবাড়ি করছে এই সুদি। হ্যাঁ, ওনাকে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল, মাল দিয়ে কিনেছিল, এটাই অনেকে বলেন। যদিও ওর প্রমাণ নেই, কিন্তু পারসেপশন হচ্ছে এই। হেনরি কিসিঙ্গার নোবেল শান্তি পুরস্কার পান, জীবদ্দশায় তিনি পৃথিবীর অন্যান্য দেশে তার যাওয়ার অনুমতি ছিল না, অনেক দেশে। হিটলারকেও একবার শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছিল। তার নোবেল শান্তি পুরস্কার কিভাবে পাওয়া যায় এটা নিয়ে আর বোধহয় বিশদে কিছু বলার দরকার নেই। শুধু ইউনুস, মানুষের রক্ত চোষা ইউনুস, বাংলাদেশকে এখন একটা নৈরাজ্যের দেশে পরিণত করতে চাইছেন।
ধানমন্ডির 32 নম্বর বাড়ি সেটা ছিল জবরদখলকারী এবং মানুষের উপর যে পাক সেনা অত্যাচার করেছিল 71 সালে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার ধাত্রীভূমি। ওই বাড়ি থেকেই বঙ্গবন্ধুকে 1971 সালের 25শে মার্চ বা 26শে মার্চ গ্রেপ্তার করা হয়। ওই বাড়ি থেকেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং ওই বাড়িতেই 1975-এর 15ই অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন। বাংলাদেশের মুক্তিকামী জনতা, ভারতীয় উপমহাদেশের মুক্তিকামী জনতার কাছে 32 নম্বর ধানমন্ডির গুরুত্ব অপরিসীম। তাই বুলডোজার দিয়ে সেই বাড়ি ভেঙে দিলে মানুষের মন থেকে 32 নম্বর ধানমন্ডির গুরুত্বকে অস্বীকার করা যায় না এবং কোনোদিনই মোছা যাবে না। ভারত সরকার এটাই বলেছে, দর্থহীন ভাষায় নিন্দা করেছে এই ঐতিহাসিক ভবনকে যেভাবে জঙ্গি জিহাদিরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। ইউনূস সরকার চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো কি বলেছেন? অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, কিন্তু নিন্দা করেনি। অত্যন্ত পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। দেখুন, শেখ হাসিনা ছাত্রলীগের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণ দেওয়ার সময় ছিল রাত 9টা। রাত 9টা, 6ই ফেব্রুয়ারি। হ্যাঁ, 6ই ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি। কিন্তু তার আগে থেকেই কিন্তু ভাঙচুর শুরু হয়ে যায়। শেখ হাসিনা বক্তব্যে কি বলছেন সেটা শোনার জন্য কোনো অপেক্ষা করা হয়নি, তার আগে থেকে ভাঙচুর শুরু হয়ে যায়। বুলডোজার টুলডোজার নিয়ে আসা হলো, হঠাৎ করে বুলডোজার চলে এলো তা তো নয়। বুলডোজার ওখানে যাবে, 32 নম্বর ধানমন্ডিকে ধূলিসাৎ করে দেওয়া হবে, ওখানে আইসিসের পতাকা উড়বে, হিজবুত তাহরীরের পতাকা উড়বে, উর্দুভাষী কিছু লোক বলবে এই বাড়ি থেকেই পাকিস্তান ভাঙার চক্রান্ত হয়েছিল। তাহলে চিত্রনাট্যটা বুঝতে পারছেন যে গণ অভ্যুত্থানের 6 মাস পরে যেখানে ইউনূস সরকারকে লোকে গালি দিচ্ছে সর্বক্ষেত্রে ব্যর্থতার জন্য, তখন জনগণের দৃষ্টি ঘোরাবার জন্য এই নাটকটা করলো শুধু ইউনূস আর তার জঙ্গি সহযোগীরা। পরিষ্কার, এর মধ্যে কোনো রকম ইপস অ্যান্ড বাটস নেই। শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অসম্মান করেছেন, আজগুবি কথা বলেছেন, মিথ্যাচার করেছেন, তাতেই নাকি বাংলাদেশের মানুষ ক্রুদ্ধ হয়। সেই ক্রোধের বহিঃপ্রকাশ হয় 32 নম্বর ধানমন্ডিকে গুড়িয়ে দিয়ে, আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রীদের বাসভবন গুড়িয়ে দিয়ে। এই যে ন্যারেটিভটা শুধু ইউনূস তৈরি করেছে, এই ন্যারেটিভটা হচ্ছে একান্তভাবে মিথ্যা। যারা এই কাজ করেছে তাদের সংখ্যা কত সেই ছবি সমাজ মাধ্যমে ঘুরছে, অনেকে উর্দুতে কথা বলছে। সমাজ মাধ্যমে একটা আছে ডিফেন্স পাকিস্তান, এটা হচ্ছে আইএসআই এর প্রক্সি। তারা কি বলেছে যে যারা ভারতের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানকে ভাঙার চক্রান্ত করেছিল তাদের নাম ও নিশান বাংলাদেশ থেকে মুছে গেল। অনেকে উর্দুতে বলছেন, শরিয়া প্রবর্তনের কথা বলছেন। এরা কারা? বাংলাদেশের মানুষ উর্দুতে কথা বলে? এই ছাত্রদের মধ্যে ঢুকে গিয়েছিল জঙ্গিরা, জেহাদিরা, আইএসআই এর এজেন্টরা। এবং আইএসআই এর ডিজির বাংলাদেশ সফরের 1 সপ্তাহ কাটতে না কাটতে এই ঘটনা, এটা পরিকল্পনারই অংশ। এর মধ্যে আবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী আসছেন বাংলাদেশে, ইশাক দার, অনেকদিন বাদে হারিয়ে যাওয়া ভাইয়ের কাছে আসছেন, পুনর্মিলন হবে। যদিও হিনা রাব্বানি খার 2012 সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র দিতে, বা একটি সেমিনার বা একটি কনফারেন্সে আমন্ত্রণ পত্র জানাতে, সেটা সম্পূর্ণ ভিন্ন। আর ইশাক দারের এই বাংলাদেশ সফর সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ আমরা বারবার করে বলেছি যে হিজবুত তাহরীর, হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী,
এবং আইএসআই এই দুষ্ট চতুষ্টয় এই চক্রান্তটা করছে, যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া, সাধারণ মানুষকে সন্ত্রস্ত করা, নির্বাচনকে বানচাল করে এই জঙ্গি জিহাদিদের অন্তর্বর্তী সরকারকে দীর্ঘকালীন ক্ষমতায় টিকিয়ে রাখা, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যাতে মাঠে নামতে ভয় পান সেজন্য সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, এবং লেখক, শিল্পী, অভিনেতা, বুদ্ধিজীবী যারা গণতন্ত্রের পক্ষে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা জঙ্গি জিহাদিদের বিপক্ষে, তাদের উপর দমন পীড়ন চালানো। আর শুধু ইউনূস চর্বচস্য লেজ্জ পেয় করছেন যমুনায় সরকারি অতিথিশালায় বসে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. চরম মূল্য দিতে হবে এই সুদিকে, চরম মূল্য। আন্তর্জাতিক মহলে তো আর কোনো সম্মান অবশিষ্ট নেই। লোকটাকে সবাই জানে আন্তর্জাতিক স্তরের বাটপার, চোর এবং আরো অনেক কিছু আছে। তো রাজাকারের বাচ্চা। ওর উপদেষ্টা মণ্ডলীতে এমন অনেকে আছেন যার পরিবার রাজাকার ছিল, পাকিস্তানের দালাল ছিল, আর ইউনূস তো পাকিস্তানের পাঁচাটা দালাল। চারটে চারটে জীবগুলো লক লক করছে। আর লোভ, ওর সর্বগ্রাসী লোভ। ও বাংলাদেশকে গিলে খাবে, বাংলাদেশের মানুষের অস্তিত্বকে নস্যাৎ করে পাকিস্তানকে সাদরে টেনে আনবে। এবার দেখবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন হবে, কায়েদি আজমের ছবি বাংলাদেশে স্থান পাবে, এবং 14ই অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষিত হবে। সেদিন বেশি দেরি নেই। যে তাণ্ডব চলেছে এটা কোনো স্পন্টেনিয়াস নয়। শেখ হাসিনা ভাষণ শুরু করার আগে থেকেই এই তাণ্ডব চালাচ্ছে ছাত্র জনতা নামধারী একদল জঙ্গি, এবং ইউনূস প্রশাসন এই তাণ্ডব যাতে চলতে পারে সেজন্য সেনা এবং পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন। অর্থাৎ তোমরা ভাঙো, ভেঙে গুড়িয়ে দাও, আর হতবীর্য বৃদ্ধ আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করছে। অর্থাৎ পরিকল্পিত চিত্রনাট্য। 6 মাস হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের, সামনে রমজান মাস, অগ্নিমূল্য জিনিসপত্রের, মানুষের ক্ষোভ রাজপথে আছড়ে পড়ছে। রেল স্ট্রাইক হলো, সরকারি আমলারা অনেক কাজে প্রতিবাদ করছেন। শুধু ইউনূস তার উপর যে কর ধার্য করা হয়েছিল সেটা মুকুব করেছেন। গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কোনো কর দেবে না, এসব ঠিক করে নিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষের উপর ভ্যাট চাপিয়েছেন। বুঝতে পেরেছেন? বস্ত্র শিল্পে দফা রফা, ইন্ডাস্ট্রি আসছে না, বিনিয়োগ আসছে না। বাংলাদেশের শিল্পপতিরাই বিনিয়োগ করছে না, বিদেশি বিনিয়োগ কি করে আসবে? তাহলে নজর ঘোরাতে হবে। তো নজর ঘোরাবার জন্য এরা একটা পরিকল্পিত চিত্রনাট্য। সময়টাও বেছে নেওয়া হয়েছে। দেখুন, অভ্যুত্থানের 6 মাস বাদে, যখন অন্তর্বর্তী সরকারের উপর মানুষের বিশ্বাস টলে গেছে, তারা বলছেন যে আগের হাসিনা সরকারই ভালো ছিল, অন্তত মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। ঠিক সেই মুহূর্তে জনগণের দৃষ্টি ঘোরাবার জন্য এই চক্রান্ত করেছে ইউনূস। ইউনূস একা নয়, ইউনূস তো নিজে জেহাদি, ওর মতাদর্শ জেহাদি মতাদর্শ। জেহাদি মতাদর্শের ধারক ও বাহক না হলে কখনো কেউ পাকিস্তানের কোলে উঠে বসতে পারে না। যে পাকিস্তান সারা বিশ্বে একটা ফেল স্টেট হিসেবে পরিচিত, যাদের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, যাদের রপ্তানির পরিমাপ হয় টেররিজম দিয়ে, সেই পাকিস্তানের কোলে উঠে বসেছে ইউনূস। তাহলে ওর নিজের মানসিকতা হচ্ছে জঙ্গি জিহাদি মানসিকতা, ভারত বিরোধী মানসিকতা। ইউনূসকে আপনারা এতদিন ধরে যা দেখছিলেন সেটা ছিল ওর মুখোশ। এই মুখোশটা সরে গেছে, এখন নাক, এখন দাঁত নোক বার করে এই প্রতারক বৃদ্ধ আসল চেহারাটা দেখাচ্ছেন। ও বাংলাদেশের মানুষকে, মুক্তিকামী মানুষকে
খতম করে দেবে, তাদের মাথা ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে জঙ্গি জেহাদিদের সাথে হাত মিলিয়ে। আরে 32 নম্বর ধানমন্ডি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা একদল উন্মুক্ত ছাত্ররূপী জঙ্গি ভেঙে গুড়িয়ে দিল, আর ইউনূসের প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে দেখলো ওটা হয়। এই ধরনের কাণ্ড যে ঘটাবে, হাসনাত আবদুল্লাহ নামক ওই জঙ্গিটা বলেছিল না যে স্বৈরাচারের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে সমাজ মাধ্যমে? এটা ঘোষণার পরেও প্রশাসনের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ ইউনূসের সক্রিয় মদতে এই কাণ্ডটা হয়েছে। এখন চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত এইসব বলছে ইউনূস, আসলে ও নিজে খুব খুশি হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী আসবেন না, তাকে দেখাবে তো, দেখো 32 নম্বর ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দিয়েছি আমি, আমাকে একটু কোলে তুলে নাচো। আর ইশাকদারও ধেই ধেই করে নাচবে। এই বদমাইশ বৃদ্ধকে চিনে রাখুন আপনারা। এই সাংঘাতিক অপশক্তি, কালো শক্তির প্রতীক হচ্ছে ইউনূস। দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে যায় না। অর্থনীতিবিদ হচ্ছে চশমখোর, সুদখোর, মানুষের রক্ত চোষা একটা প্রাণী। একটা উন্নয়নশীল দেশকে কিভাবে ধ্বংস করতে হয়, সেটাকে দ্বিতীয় আফগানিস্তানে কিভাবে পরিণত করতে হয়, সেটা এই সুদি ইউনূস করিয়ে দেখাচ্ছে। ভারতে আপত্তি জানিয়েছে, কেন শেখ হাসিনা এইসব কথা বলছেন, ভারত বিরত করুক শেখ হাসিনাকে, নইলে দুদেশের সম্পর্ক খারাপ হবে। আরে সম্পর্কে কি অবশিষ্ট আছে? আর এই অন্তর্বর্তী সরকার একটা নির্বাচিত সরকারকে কূটনৈতিক নোট পাঠানোর কোনো অধিকারই নেই। এই সরকার অসাংবিধানিক, অনির্বাচিত। নির্বাচিত কোনো সরকার আসলে আমরা সেরকম ভাবে কথাবার্তা বলতাম। এখন এগুলোকে আমরা ফুৎকারে উড়িয়ে দিয়েছি। যেদিনকে সুদি ইউনূসের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রতিবাদপত্র আসলো ভারতের কাছে, সেদিনই শেখ হাসিনা আবার দ্বিতীয়বার আক্রান্ত আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললেন। অর্থাৎ সুদি ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের কোনো কথা শোনা হবে না। আমরা এই সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিইনি। যতদিন না পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত সরকার আসছে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সঙ্গে জাস্ট কাজ চালানোর গোছের একটা সম্পর্ক থাকবে। তার বেশি একটা পদক্ষেপও ভারত সরকার নেবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, বোঝার কোনো রকম যেন অসুবিধা না হয়। আর শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নিজে ইনফ্রাস্ট্রাকচার জোগাড় করে নিজে বক্তব্য রাখছেন। ভারত সরকার কি করবে? শেখ হাসিনা সেখানকার সরকারকে সমালোচনা করছেন, কিন্তু বাংলাদেশ বিরোধিতা কোনো কথা বলছেন না। তিনি তো সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগপত্র দিয়ে আসেননি রাষ্ট্রপতির কাছে। বলা যায় তিনি এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশ। তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কথা বলছেন, তিনি বলতেই পারেন। ভারত সরকার কি করবে? অর্থাৎ পরিকল্পিত চিত্রনাট্যের রচয়িতা হচ্ছে সুদি ইউনূস, তার জঙ্গি সহযোগীরা। লক্ষ্যটা কি জানেন? লক্ষ্যটা যে নির্বাচনটা হতে না দেওয়া, এমন একটা পরিবেশ তৈরি করা। এবং এর পরের ঘটনাগুলো কি হবে আমি আপনাদের বলছি। এরপরে আবার একটা ভারত বিরোধী ঐক্য করার চেষ্টা করবে ইউনূস। শুধু তো ধানমন্ডির 32 নম্বর আর সাবেক আওয়ামী লীগের মন্ত্রী সাংসদদের বাড়িতে ভাঙচুর করেই এরা থেমে থাকবে না, অভিনেত্রীদের আটক করেই থেমে থাকবে না। এবার আওয়ামী লীগের কর্মীদের, সনাতনীদের নিধনযজ্ঞ শুরু হবে বাংলাদেশে। ইঙ্গিত স্পষ্ট। বলা হবে এরা পতিত ফ্যাসিবাদের সমর্থক, স্বৈরাচারের সমর্থক, তাই জনরোষের শিকার হয়েছেন।
তারপরে আওয়ামী লীগও পথে নামবে, কাউন্টার করবে। বাংলাদেশের বিভিন্ন রাজপথে সরাসরি লড়াই শুরু হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এবং তখন সুদি ইউনূস বলবে দেখো ভারতের চক্রান্ত, অস্থির করতে চাইছে বাংলাদেশ, শেখ হাসিনা ভারতের মাটি থেকে বাংলাদেশকে অস্থির করতে চাই, বলবে সংকটের মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এখন আর নির্বাচনের সময় না। অর্থাৎ নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে মৌলবাদী কার্যক্রমকে আরো প্রতিষ্ঠা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি জেহাদিদের ঘাঁটিকে শক্ত করে তবেই ইউনূসের শান্তি। ততদিনে বেশ কিছুটা সময় কেটে যাবে, ৮৬ বছরের এই বৃদ্ধ তখন হয়তো ৯০ কোঠা ছুঁই ছুঁই করবো, নিজের অ্যাম্বিশন ফুলফিল, বাংলাদেশ মায়ের ভোগে। কত বড় বদমাইশ এই লোকটা, আশা করি এবার আপনারা বুঝতে পারছেন। ও কোনো সর্বরোগ বিশল্যকরণী নয়, ও একটা দুরাত্মা। ও দেশের, বাংলাদেশের মানুষের কাছে অশুভ শক্তি, একটা শয়তান। এই শয়তানকে কিভাবে বাংলাদেশের মানুষ বিদেয় করবেন সেটা বাংলাদেশের মানুষকেই ঠিক করতে